আমার কাছে মনে হয় সরকার দলীয় বন্ধুরা আরো অনেক বেশি লেখাপড়া করা উচিত। আমার কাছে মনে হয় সরকার দলীয় বন্ধুদের সংবিধান, সাংবিধানিক আইন এবং সংস্কার সম্পর্কে খুব বেশি দূর লেখাপড়া। আল্লাহ আপনাদের লেখাপড়া করার তৌফিক দান করুন। সরকার প্রধানমন্ত্রী হেড, বিচার বিভাগের হেড চিফ জাস্টিস, পার্লামেন্টের হেড হলো স্পিকার। তিন মাথায় তিনজন বসে আছেন, একটা সরকারের হেড, একটা পার্লামেন্টের হেড, আরেকটা হলো বিচারালয়ের হেড। এই তিন হেড সমন্বয়ে একটা রাষ্ট্রের তিনটা পিলার গঠিত হয়েছে, আর এই তিনটা পিলারের মাথায় আছে সংবিধান। এই তিন পিলার ছাদ, সংবিধান হলো ছাদ, ছাদের নিচে তিনটা পিলার, একটা সরকার, একটা পার্লামেন্ট, আর একটা হলো সুপ্রিম কোর্ট। এইটার উপরে কি আছে? এই সংবিধানের উপরে কি? তাহলে এক নম্বরে কি, দুই নম্বরে সংবিধান, তিন নম্বরে তিনটা একসাথে। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের খুঁটি হলো তিনটা, খুঁটির ছাদ হলো একটা, আর বাগের উপরে টাক হলো জনগণ। তাহলে প্রথম হলো জনগণ, দ্বিতীয় হলো সংবিধান, তৃতীয় হলো তিন খুঁটি। এখন জনগণের রায়কে অস্বীকার করলে খুঁটি কি ঠিক থাকবে? জনগণের রায়কে অস্বীকার করলে সংবিধান কি ঠিক থাকবে? জনগণ সংবিধানের উপরে না নিচে? এইটার নাম হইল সার্বভৌম ক্ষমতা। কারণ কি জানেন, এটা আমাদের সংবিধান বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। কি হিসেবে? জনগণের ইচ্ছার সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে এই সংবিধান হলো সর্বোচ্চ আইন। তাহলে এখন প্রশ্ন, সংবিধান আগে না জনগণ আগে? তো গণভোট মানবেন না সংবিধান মানবেন? মানতে হবে না? হবে না? যদি না মানেন তাহলে নিচের দিকের যে তিনটা পিলার থাকবে না থাকবে না? আমরা যে সংস্কারের কথা বলছি, বাংলাদেশের এই সংবিধানে 9টা পোস্ট আছে, 9টা পোস্ট। আমি মূলত ক্লাসের মতো করে বলছি এই জন্য, কারণ এই যুক্তিগুলি সকলের জানা দরকার। এই বাংলাদেশের সংবিধানে 9টা পদ আছে, যে পদগুলোকে বলা হয় সংবিধান কর্তৃক প্রদত্ত পদ। 1 নম্বর হলো রাষ্ট্রপতি, 2 নম্বর হইল প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার। মিনিস্টারদের জন্য আলাদা পদ নেই। প্রাইম মিনিস্টার থাকলে মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার না থাকলে মিনিস্টার নাই। কান টানলে মাথা আসে, মাথা টানলে কান আসে। তাহলে প্রাইম মিনিস্টার আছে তো মিনিস্টার আছে। মিনিস্টারিয়াল পদ্ধতিতে মিনিস্টার শেষ, প্রাইম মিনিস্টার শেষ, মিনিস্টারও শেষ। কোনো কারণে আগামীকালকে যদি বর্তমান প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন, আর কোনো মিনিস্টারকে পদত্যাগ করতে হবে না, তারা অটোমেটিক পদত্যাগ হয়ে যাবে। এটার নাম হইল দ্বিতীয় পদ। প্রথম হইল প্রেসিডেন্ট, দ্বিতীয়ত হইল প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার, তৃতীয়ত হইল স্পিকার, চতুর্থত হইল ডেপুটি স্পিকার, পঞ্চমত হইল সংসদ সদস্য, এখানে আছেন অনেকে, ষষ্ঠ হইল চিফ জাস্টিস, সপ্তম হইল ইলেকশন কমিশন, অষ্টম হইল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, নবম হইল মহা হিসাব নিরীক্ষক চিফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই 9টা, এগুলোকে হইল রাষ্ট্রের 3 পিলারের ভিতরের 9 সাব পিলার। এই 9টা পোস্টে যারা থাকেন তাদেরকে শপথ নিতে হয়, তাদেরকে বলতে হয় আমি অমুক, আমি এটা করেছি। দেখেন না, সংসদ সদস্যরা শপথ নেয় না, মন্ত্রীরা শপথ নেয় না? আপনি কি দেখবেন, কখনো দেখতে পাইছেন যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল শপথ নেয়? না, কারণ এটা সাংবিধানিক পোস্ট না। সংবিধানে আছে এরকম 9টা পোস্ট। এখন আমরা কি বলেছিলাম তাহলে? রাষ্ট্র সংস্কার বলতে কি বুঝিয়েছিলাম? আমরা বুঝিয়েছিলাম আমাদের এই বর্তমান সংবিধানে সকল ক্ষমতাকে ঘুরে ফিরে প্রাইম মিনিস্টারের হাতে নিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম যেহেতু একটা জনগণ সভার উপরে, তারপরে সংবিধান, তারপরে 3টা পিলার,
আমরা ক্ষমতাটাকে এমন করে ভাগ করে দেই যেন কেউ কারো উপরেও না যায়, কেউ কারো নিচেও না পড়ে। এই ক্ষমতার ভাগাভাগির নাম দিয়েছিলাম আমরা সংবিধান সংস্কার। ওনারা বলেছেন যে এইটা সংশোধন করবেন। আমরা কেন সংস্কার বলছি জানেন? যে তিনটে পিলার, এই তিনটে পিলারের ভিতরে যদি ক্ষমতা ভাগ করে দিতে হয়, এই বর্তমান পিলারটাকে ভেঙে সংস্কার করা ছাড়া সংশোধন করলে ওই পিলারগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু সংস্কার করলে এটা সম্ভব। বাড়ি যখন আপনি সুন্দর করে বানাইতে চান, তখন কি মেরামত করেন নাকি নতুন করে বানান? আগের বাড়ি যেটা থাকে এটা ঠিকঠাক করলে নিজের পছন্দ মতো সব ঠিক করা যায়? পছন্দ মতো ঠিক করতে গেলে ওই আনোয়ারায় আর পটিয়ার মাঝখানে, হাওরের মাঝখানে একটা খালি জায়গায় গিয়া যখন আপনি একটা বাড়ি বানাবেন, তখন মনের মাধুরী মিশাইয়া বাড়ি বানাইতে পারবেন। আর চট্টগ্রামের আর ইসরার আশেপাশে যদি ঘর বানাইতে চান, তাহলে যেটা আছে এটা বাইঙ্গা ডাইনে দেখবেন জায়গায় হয় না, পিছনতে দেখবেন খাল, ওইদিকে দেখবেন আরেকজনে অবজেকশন দিছে, আর বাড়ি মনের মতো করে বানানো যায় না। তো আমরা সংস্কার বলছিলাম কেন? আমরা সংস্কার বলছিলাম যে ওই তিন পিলার, ওই তিন পিলারের উপর দাঁড়িয়ে আছে, ওই তিন পিলারকে যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে দেখা গেছে একটা ঠ্যাং চলে যায়, আরেকটার পা চলে যায়, আরেকটার হাত চলে যায়। তখন প্রশ্ন আসলো যে হাত পা কাটটা বাদ দিব, কাটটা রাখবো, কার ঠ্যাং বাদ দিব, কার মাথা বাদ দিব? এইটা না করে বরঞ্চ আমরা সংস্কার করে সকলের মধ্যে ক্ষমতাটাকে ভাগ করে দেই। ওনাদের অতি বুদ্ধি কিংবা কম বুদ্ধি যাই হোক, ওনারা এই জিনিস বোঝার সামর্থ্য রাখেন। সমস্যা এই জায়গায় হয়েছে। তো আমি শেষ করে দিচ্ছি আর বেশি না বলে। এখন আমি প্রশ্ন করেছিলাম, আর কয় মিনিট আছে? 2 মিনিট আছে। এখন প্রশ্ন হইল, এই যে 5ই আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হইল, এইটাকে আপনারা কিভাবে সমাধান করবেন? আমাদেরকে রাস্তা দেখান। আমি তো সাহস করে বলি, আমরা যে পথ দেখিয়েছি, এই পথের বাইরে আপনারা যদি আরো কোনো গ্রহণযোগ্য পথ দেখাইতে পারেন, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে কোনো আপত্তি নাই। দেখান। মাথায় যদি গিলু থাকে তাহলে দেখেন, কলবে যদি জোর থাকে তাহলে ওপেন করেন। মাথায় যদি ব্রেইন সেল উর্বর হয়, তাহলে উর্বর ব্রেইন সেলের চিন্তাটা তো আমরা দেখতে চাই। প্রশ্ন করলে কি বলে জানেন? প্রশ্ন করলে বলেন যে সংবিধানের 4র্থ তফসিলে আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে যা করেছিলাম এইটাই করব, এইটাই আমাদের উর্বর ব্রেইন। তো প্রশ্ন করলে মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে যেটা করেছিলেন, এটা ছিল বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনী। মার্শাল্লাহ জারি হয়েছিল। 75 সাল থেকে শুরু করে 79 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যা কিছু করা হয়েছিল, এ নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইন তারা করেছিলেন। এই আইন 2011 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে বলছে, এই যে এতদিন পর্যন্ত, এতদিন থেকে যা কিছু করেছেন, এ সব কিছু হলো আপনারা অবৈধ ক্ষমতা দখলদার। কই আপনাদের আইন টিকছে? টিকছে আপনাদের আইন? এখন প্রশ্ন করলে বলে এখনো তাই করব। কি করব? বলছে 4র্থ তফসিলে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করে বলবো, 5ই আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু করা হয়েছে, এগুলো নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো এটা তো আগেও করেছিলেন, ঠিক আছে? সত্যিকার অর্থে ভালো কোনো পন্থা যদি এখনো বাইর করতে পারেন, আমরা কি পন্থা বের করেছিলাম? একটা গণভোট হবে, গণভোট হবে, গণভোটের প্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সাধারণ ইলেকশনের প্রেক্ষিতে পার্লামেন্ট গঠিত হবে। গণভোটের কারণে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এটা 180 দিন ফাংশন করবে। 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করে শেষ করে দিবে। তারপরে গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ গঠিত হলো, এটা মৃত্যুবরণ করবে। আপনারা দেখেন না, কাকড়া নিজে বাচ্চা দিয়া বাচ্চার জন্ম দেয় কিন্তু নিজে মরে যায় না? কাকড়া দেখেছেন নাকি জীবিত থাকে? মাকড়সা এত বড় পেটের ডিম দেখবেন, শত শত বাচ্চার জন্ম দেয়, কিন্তু জন্ম দেওয়ার সময় নিজে মৃত্যুবরণ করে। আমরা বলেছিলাম 180 দিন পরে সংবিধান সংস্কার সভা সংস্কারকৃত সংবিধানের জন্ম দিয়ে নিজে মৃত্যুবরণ করবে, আর পার্লামেন্ট থেকে যাবে। এরপরে ভবিষ্যতে
5ই আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু আমরা করেছি, এইটা নিয়ে বাংলাদেশের কোনো আদালতে আর প্রশ্ন উত্থাপন করা যাবে না। আচ্ছা বলেন তো, আমরা যে পথ বাতলিয়েছিলাম এটা কি শক্তিশালী ছিল না দুর্বল ছিল? তো শক্তিশালী পথ বাদ দিয়া দুর্বল পথ অবলম্বন করতে চান, এই বুদ্ধিটা কে দিল আপনাদের? এই বুদ্ধি তো আমি শেষ করে দেই একটা কথা বলে, আমার কাছে মনে হয় সরকার দলীয় বন্ধুরা আরো অনেক বেশি লেখাপড়া করা উচিত। আমার কাছে মনে হয় সরকার দলীয় বন্ধুদের সংবিধান, সাংবিধানিক আইন এবং সংস্কার সম্পর্কে খুব বেশি দূর লেখাপড়া। আল্লাহ আপনাদের লেখাপড়া করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।